স্বাগত জানাতে চাই প্রযত্ন বাংলাদেশে এবং এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু জাতীয় ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ এবং এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং তার সাথে আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। প্রথমে স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে আমাদের আয়োজনে। এবং জাতীয় নির্বাচন ডাকসু নির্বাচন দুটো নির্বাচনেরই কিন্তু রোড ম্যাপ নিয়ে অনেক কথা হচ্ছে। যদি বলি শুধুমাত্র ডাকসু নয়, জাকসু কিংবা আমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর্যায়েও কিন্তু আমরা দেখেছি যে এই নির্বাচনগুলো রোড ম্যাপ নিয়ে ছাত্ররা যথেষ্ট সোচ্চার। এবং সেই আলোচনা দিয়েই যদি আসলে শুরু করি ডাকসু নির্বাচনের রোড ম্যাপ দিয়ে, যেহেতু আমাদের সাথে ছাত্র আন্দোলনের সমন্বয়ক রয়েছেন লুৎফর রহমান, আপনাকে দিয়েই শুরু করতে চাই। নির্বাচন নিয়ে রোড ম্যাপের একটা 72 ঘন্টার একটা আলটিমেটাম দেওয়া হলো প্রথমে ডাকসুর ক্ষেত্রে, এবং তারপর কিন্তু বিভিন্ন জিনিস বলা হচ্ছে যে ডাকসু নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে কিংবা যে পূর্বের যারা ছিলেন তাদের আসলে সেই লেগাসিটা এখনও হয়তো বা কন্টিনিউ করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিভিন্ন মতবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাকবিতণ্ডানো বিভিন্ন মত আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আপনার পক্ষ থেকে আসলে আমি জানতে চাই যে আপনি যেহেতু ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক, আপনার ক্ষেত্রে আমি আসলে জানতে চাই আপনাদের ভাবনা কি ডাকসু নিয়ে। প্রথমেই ধন্যবাদ টিবিসি নিউজকে এবং আমার সহ আলোচক যিনি রয়েছেন তাকে। আসলে ডাকসু তথা আমি সমগ্র ছাত্র সংসদকেই যদি বলি, 5ই আগস্টের পরে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারুণ্যের, বলা যায় নেতৃত্বের জায়গা থেকে যে সেই আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছে। তো সেই জায়গায় ডাকসু তথা ছাত্র সংসদ এটি হচ্ছে নেতৃত্ব ফুটিয়ে তোলার জায়গা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। তো এখন যদি আপনি সাধারণ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি, বিশেষ করে প্রথম আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের জাকসু নিয়ে এক ধরনের আন্দোলন, তার ফলশ্রুতিতে কিন্তু জাহাঙ্গীরনগরে আপনার একটা কমিশন গঠন করে তাদের নির্বাচনের রুটম্যাপ অলরেডি ঘোষণা করেছে। তো এটি চমৎকার একটি উদ্যোগ। কারণ হচ্ছে যদি আপনি বিগত সময়গুলোতে ছাত্র রাজনীতি যেভাবে দলীয়করণ করে দলীয় লেজুরভিত্তিক এক ধরনের রাজনৈতিক ধারাবাহিকতা চলেছে, এর ফলে ছাত্র সংসদগুলো কিন্তু সেই সময় যথাযথভাবে ক্যাম্পাসগুলো তাদের দায়িত্বের জায়গা থেকে কিন্তু তারা ব্যর্থ হয়েছে, ছাত্র সংসদগুলো দিতে পারেনি। তো এর ফলশ্রুতিতে ক্যাম্পাসগুলোতে এক ধরনের দলীয় লেজুরভিত্তিক রাজনীতি তৈরি হয়েছে এবং সর্বোপরি বলা যায় রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। বিগত রেজিমে আমরা যদি ছাত্রলীগের কথা বলি, আজকে ছাত্রলীগ কিন্তু নিষিদ্ধ ছাত্র সংগঠন। এটির অন্যতম কারণ কিন্তু হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে তারা পুরো জঙ্গিবাদী স্টাইলে তারা রাজনীতি করেছে এবং তার বলির শিকার হয়েছে ক্যাম্পাসে অজস্র লাশ তারা ফেলেছে। বিশেষ করে আমাদের দেশপ্রেমিক আবরারের কথা যদি বলি, বুয়েটে যিনি দেশের সার্বভৌমত্বের কথা যখন বলেছেন, দেশের ন্যায্য হিস্সার কথা যখন তিনি বলেছেন, তখন তাকে কিন্তু নানা ট্যাগিং দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তো এ ধরনের রাজনৈতিক কালচার আমাদের ক্যাম্পাসগুলোতে বিরাজমান ছিল। তো এর ফলে ছাত্র রাজনীতি একটা ট্রমা আকারে দাঁড়িয়ে গেছে। মানে ছাত্র রাজনীতি শুনলেই এক ধরনের ভীতির সঞ্চার হয়। এটি বাস্তবতা ছিল ক্যাম্পাসে। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম আমরা দাঁড়াতে পারিনি। দীর্ঘ 28 বছর পরে যখন 2018 সালে ডাকসু হয়, সেটিও প্রশ্নবিদ্ধ ডাকসু ছিল, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন ছিল। তারপরেও এই ইলেকশন হওয়ার পরে কিন্তু এক ধরনের পরিবর্তন আমরা দেখেছি। সাধারণ শিক্ষার্থীদের ভেতরে যে স্বতঃস্ফূর্ততা আমরা লক্ষ্য করেছি, যে তারা নেতৃত্বের জায়গায় আসলে কিভাবে কাজ করা যায়, সাধারণ শিক্ষার্থী কিভাবে ক্যাম্পাস গঠনে, ক্যাম্পাসের সামগ্রিক ছাত্রদের সুবিধা অসুবিধা, তাদের ভালো মন্দ বিচার বিশ্লেষণে তাদের যে দায়িত্ব, সেটি তারা নিতে কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই আগ্রহ দেখিয়েছে। তো জুলাই অভ্যুত্থানের পরে সেটির একটি বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতার ফলেই ক্যাম্পাসে ছাত্র সংসদের দাবি উঠছে এবং এটি খুবই যৌক্তিক দাবি। এবং ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ঘটনার ভেতর দিয়ে তারা আসলে 72 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে। আমি এটিকে সমর্থন করি। আমি মনে করি ডাকসু হওয়ার ভেতর দিয়ে
যে তারুণ্যের শক্তির উত্থান হয়েছে বাংলাদেশে, সেই তারুণ্যের শক্তির একটি ছাত্রদের প্রতিনিধিত্বের জায়গা থেকে তারা আরও দেশকে সার্ভ করতে পারবে। আগামীর বাংলাদেশ যে সংস্কার পুনর্গঠনের কথা বলছি, ডাকসু ইলেকশন তথা ছাত্র সংসদ ইলেকশনের ভিতর দিয়ে সেটি ফুটে উঠবে বলে আমি মনে করি। অবশ্যই এই পর্যায়ে যদি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার কাছে আসলে আসতে চাই, কতটুকু একমত তার সাথে, লুৎফর রহমানের সাথে? ধন্যবাদ ডিবিসি নিউজের যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সহ আলোচক যারা দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে আলোচনার বিষয়টা আমাদের রোডম্যাপ, ডাকসু নির্বাচন এবং জাতীয় নির্বাচন। উনি রাইটলি অনেকগুলো কথা বলেছেন, আবরারের কথা বলেছেন। সবার আগে একটা জিনিস আমাদেরকে মানতে হবে, বাংলাদেশে ছাত্র রাজনীতি সেই 52 ছাত্র রাজনীতির মাধ্যমেই আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি। 71-এ ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের মুক্তিযুদ্ধ গতি পেয়েছে। দীর্ঘ চড়াই উতরাইয়ের পরে ছাত্র সংগঠনগুলোকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। 28 বছর পর নির্বাচন হয়েছে ডাকসুতে, সেটাও একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন উনি বললেন। ঘটনা সত্য, বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চালু থাকা উচিত, চালু থাকবে, এবং সেই চালুটা ছাত্ররা যে রাজনীতি করা উচিত সেই রাজনীতিটাই যেন হয়, সেটাই বলা উচিত। জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা দিয়েছেন। সে 31 দফার মধ্যে উনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য যা কিছু করার দরকার উনি তা করবেন। এখন সেখানে যদি একটি ছাত্র সংগঠন অথবা ছাত্র রাজনীতিটাকে বজায় রেখে আমাদের ছাত্রদের পড়াশোনার মানটাকে ঠিক রাখা যায়, তাহলে কেন ছাত্র থাকবে না? অবশ্যই থাকা উচিত। এবং তারা যা আলটিমেটাম দিয়েছে, এটা কি যৌক্তিক কি অযৌক্তিক সে বিষয়ে যাওয়ার বিষয় না। আমি মনে করি বাংলাদেশের রাজনীতির উত্থানের প্রয়োজন, রাজনীতিবিদ তৈরির প্রয়োজন। যে 28 বছর ছাত্র রাজনীতি ছিল না, আমানুল্লাহ আমানের মতো রাজনীতিবিদ তৈরি হয়নি, রাজনীতিবিদ তৈরির প্রক্রিয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। সো দ্যাট প্রসেস সাপোজ টু বি স্টার্ট এগেইন। সো আই থিঙ্ক আই সাপোর্ট ইট, দিস ইজ ওয়ান থিং। আরেকটা জিনিস হচ্ছে কি, আবরারের কথাটা, আমি যখন আবরারকে হত্যা করা হলো তখন আমি অস্ট্রেলিয়ায় ছিলাম। আমি প্রায় 1 দশকের বেশি সময় পরে আসতে হলো দেশে, আসতে পারিনি। পলাতক শুরু রানী খুনি হাসিনার পলায়নের পরে আসতে হলো। তখন আবরারের বিষয়টা নিয়ে আমি পার্সোনালি অনেক জায়গায় গিয়েছি, যে আমি মানববন্ধন করেছি যে তার এই অবস্থাটা চলছে, হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনী, যে একটা মানুষকে আপনি কল্পনা করতে পারেন, আমি কোনো হত্যার পক্ষের মানুষ আমি না, কাউকে যদি গুলি করা হলো সে মারা গেল, এটা একটা জিনিস। আরেকটা মানুষকে সারা রাত ধরে পিটিয়ে হত্যা করা হচ্ছে। ক্যান ইউ ইমাজিন হাউ ভিশিয়াস, কতটা ভয়ঙ্কর হতে পারে মানুষের। ওই চিত্রটা নিয়ে আসা হয়েছিল ছাত্র রাজনীতির মধ্যে ক্যাম্পাসে। তখন আমার ছোট্ট বন্ধুরা, আমার যারা ছেলে সন্তানরা যারা স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, তারা রাজনীতিকে ঘৃণা করছে। কেন? কারণ হেলমেট বাহিনী, হাতুড়ি বাহিনীদের দ্বারা এমন পরিবেশ তৈরি হয়েছে যেখানে শুধুমাত্র ভয়ঙ্কর চিত্র, রক্তের হোলি খেলা দেখা যায়। এই জন্য এই পরিবেশটাকে ঠিক করতে হবে। আমি ওনার কথার সাথে একমত পোষণ করছি যে সুষ্ঠু রাজনৈতিক ধারা প্রতিটি ক্যাম্পাসে যদি থাকে, তাহলে সাধারণ মানুষ রাজনীতির প্রতি, এই যে ক্যাম্পাসের রাজনীতি, ছাত্র রাজনীতির প্রতি বিমুখ হবে না, বরং তারা ইন্টারেস্টেড হবে। দে উইল বি এবল টু প্রোভাইড সামথিং টু আওয়ার নেশন। আর আমার মনে হয় যেটা হওয়া উচিত। অবশ্যই। এবং তার সাথে যদি আমি একটু যোগ করি, আপনাদের দুজনের সাথেই যদি যোগ করি, আপনারা বলছিলেন যে নতুন নেতা তৈরির যে প্রক্রিয়া, শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি স্বাভাবিক প্রক্রিয়ায় রাজনীতিকরণ করা যায় বা এটা তারা প্র্যাকটিস করতে পারে, সেক্ষেত্রে আমরা আশা তো করতে পারি যে নতুন নেতা তৈরি হবে। এবং তারুণ্যের কথা বলছিলেন লুৎফর রহমান, তরুণ নেতা তৈরিরও কিন্তু একটি প্রক্রিয়া আমরা ডাকসু বা এ ধরনের নির্বাচনগুলোকে কিন্তু আমরা মনে করে থাকি। তবে সেক্ষেত্রে রোড ম্যাপ ঘোষণার এই 72 ঘন্টার আলটিমেটামটা একটা হঠকারী একটা সিদ্ধান্ত কি আপনার মনে হয় না? ডাকসুতে একটি প্রসেসের মাঝখান দিয়ে কিন্তু এসেছে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু এসেছে, কিন্তু এখনই দিতে হবে।
এটা কি একটু সময় নিয়ে দেওয়া যেত না? কারণ আমরা জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দেখছি যে সংস্কারের কথা বারংবার বলা হচ্ছে, এবং ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু বারংবার সংস্কারের কথা বলছে বিভিন্ন ছাত্র সংগঠন, শুধুমাত্র বৈষম্য বিরোধীরা না, সকল ছাত্র সংগঠন। সেক্ষেত্রে আসলে রোড ম্যাপের এই সময়টা হঠকারী বলে আপনি মনে করছেন কিনা? এটা আমি হঠকারী বলবো না, কারণ হচ্ছে যখন আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এরকম একটি সিদ্ধান্ত নিয়েছে, স্বাভাবিকভাবেই আমি মনে করি যে প্রশাসন এ ব্যাপারে, এবং এই 72 ঘন্টার আগেও কিন্তু ডাকসু নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় এ ব্যাপারে কথা বলেছেন, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সেটি দেখেছি এবং জেনেছি। তো এটা হঠকারিতা না, এটি কিছু ঘটনার ভেতর দিয়ে আসলে হয়েছে। কারণ ক্যাম্পাসে আরও তো ছাত্র সংগঠন আছেন, তাদেরও দাবি দেওয়া আছে। তবে আমার কথা হচ্ছে যে জাতীয়তাবাদী ছাত্রদলের যারা গিয়েছেন, ভিসি মহোদয়ের সাথে কথা বলেছেন, তাদের কথাতেও সংস্কারের প্রশ্নটি ছিল। আবার এখানে একটি মজার ব্যাপার হচ্ছে, যখন জাতীয় নির্বাচনের কথা আমরা বলি, তখন কিন্তু বিএনপির পক্ষ থেকে নির্বাচন যাতে দ্রুত হয়, যৌক্তিক সংস্কার করে নির্বাচন দিতে হবে, এরকম একটি কথা আমরা শুনি। কিন্তু যখন ডাকসুর কথা বলি, সেক্ষেত্রে তারা একটু দ্বিচারিতা আমরা দেখি। ডাকসুর ক্ষেত্রে তারা সংস্কার চান, যৌক্তিক সংস্কার চান, আবার জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা বলেন যে দ্রুত করে ফেলতে। তো দুইটা জায়গায় এই দ্বিচারিতাটা আসলে আমার কাছে মনে হয় না যে করা উচিত। ডাকসুর ক্ষেত্রে ডাকসুটা কেন এই মুহূর্তে জরুরি? কারণ ক্যাম্পাসে কিন্তু এখন সাধারণ শিক্ষার্থীদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের জায়গাটি কিন্তু শূন্য। আপনি বিগত সালে, আমরা বারবার বিগত সময়গুলোতে এই জন্য যাচ্ছি কারণ সে সময় ছাত্র রাজনীতি নামে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে যে বাস্তবতাটা হাজির করা হয়েছিল, সেটি এখন সাধারণ শিক্ষার্থীদের কাছে একটা ট্রমা। সো সেটা কাটিয়ে উঠতে তো আপনার একটি ছাত্রদের প্রতিনিধি লাগবে, আর সেই প্রতিনিধিত্বের জায়গা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। তো সেখানে জাকসু, ডাকসু এগুলো তো এই মুহূর্তে জরুরি। ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা, ক্যাম্পাসের শিক্ষার্থীদের সার্বিক নেতৃত্বের জায়গাটি আরও পরিষ্কার করতে এটা জরুরি। তো এখন এটা আমি হটকারিতার জায়গাতে দেখব না, কারণ এই মুহূর্তের প্রয়োজন হচ্ছে তারুণ্যের রাজনীতির যে একটি জায়গা তৈরি হয়েছে, সেটাকে নিশ্চিত করতে এই মুহূর্তে ডাকসু অতি জরুরি। অবশ্যই। এবং ছাত্র দল নিয়ে কিন্তু একটি মন্তব্য করেছেন, এবং সেই মন্তব্যটা নিয়ে আসলে জানতে চাই আপনার কাছে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যে ছাত্র দল কি সাংগঠনিকভাবে এখনো অতটা গুছিয়ে উঠতে পারেনি? সেই জন্য কি ডাকসুতে আসলে তারা সংস্কারের থেকেও নির্বাচনের রোডম্যাপ, মানে এই কনফিউশনটা কেন? ছোট্ট করে যদি একটু বলতেন। আসলে এখানে আমাদের ওনার একটা কথায় আমি একটু কথা বলি, যে বিএনপি যখন ডাকসু নির্বাচনের কথা বলে তখন এটা হওয়ার প্রয়োজন নাই, বা একটা ঢিলে হতে পারে, বা একটা সংস্কারের পরে গিয়ে হতে পারে, কথাটা বলে। আর যখন জাতীয় নির্বাচনের কথা বলে তখন বলে যে যৌক্তিক সংস্কারের পরে নির্বাচন দেওয়া উচিত। না, কথা তো দুই জায়গায় সংস্কারের কথাই তো বলছি। এখানে দ্বিচারিতার কি আছে আমি জানি না এক্স্যাক্টলি। আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন ছাত্রদল রেডি না, বিষয়টা এরকম না। ছাত্রদল সবসময় রেডি। ছাত্রদল রেডি থাকবে না কেন? ছাত্রদল বাংলাদেশের আন্দোলনে, স্বৈরাচারের আন্দোলনের ছাত্রদল যে পরিমাণ ভূমিকা রেখেছে, সে পরিমাণ ভূমিকা আর কোন দল, কোন ছাত্র সংগঠন রেখেছে তা দেখা খুবই মুশকিল। আজকে ছাত্রদল একটা সংস্কারের পরে বলেছে নির্বাচন হওয়া প্রয়োজন। আপনি কয়টা সংগঠন আছে এখন এর মধ্যে, ঢাকা ইউনিভার্সিটি যারা করতে পারবে 12টা সংগঠন। তার বাইরের যে সংগঠনগুলো আছে তাদেরকে কি করা হবে? তার মানে ওখানে একটা সংস্কার প্রয়োজন। ওই সংস্কারটা যদি না হয় তাইলে আমি কিভাবে কি করতে পারবো? জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবির কিন্তু তার মধ্যে নেই, তাহলে শিবির কিভাবে করবে? তার মানে একটা সংস্কার প্রয়োজন। এই সংস্কারের কথা রাইটলি ছাত্রদল বলছে, প্রত্যেকের ইনক্লুশনের কথা। ছাত্রদল এরকম কথা বলতে চায় না যার মাধ্যমে ছাত্রদল ক্ষমতায় এসে তারা তাদের জিনিসটা গুছিয়ে তারা ক্ষমতায় চলে আসবে। নো, দ্যাটস নট আওয়ার টার্গেট। আমাদের টার্গেটটা হচ্ছে ইনক্লুশন, এবং এই ইনক্লুশনের জন্য শুধুমাত্র ডাকসু নির্বাচন কেন, যে কোনো নির্বাচনের ক্ষেত্রে আমরা ইনক্লুশনের কথা বলছি। জনাব তারেক রহমানের অ্যাপ্রোচটা যদি আপনারা খেয়াল করে দেখেন, এখন ওনার অ্যাপ্রোচটা হচ্ছে টোটাল বাংলাদেশ নামক যে ভূখণ্ড, এই ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি এটা আমার মানুষ, আমি তাদের মানুষ। ভেরি সিম্পল। এখানে আলাদা সংগঠনের কোনো বিষয় নাই। এটা আমার মানুষ, এটা আমার ভূখণ্ড, আমি তাদের মানুষ, এটা আমাদের ভূখণ্ড। অবশ্যই এই প্রসঙ্গে আসলে আমরা আসবো, জাতীয় নির্বাচনের প্রসঙ্গেও আমরা আসবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। প্রযত্ন বাংলাদেশে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন।
আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশে এবং আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু জাতীয় ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান এবং তার সাথে আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান। আবারও স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকেই। এবং হাবিবুর রহমান, আপনার সাথেই আসলে আমরা কথা বলছিলাম এবং আপনি কিন্তু নির্বাচনের রোড ম্যাপ নিয়ে যখন কথা বলা হচ্ছিল, আপনি বিএনপির তারেক রহমানের 31 দফা নিয়ে কিন্তু কথা বলছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে 31 দফার কথা আসে সেখানেও কিন্তু আমরা নির্বাচন নিয়ে বিভিন্ন তার ভাবনা কিংবা তা আপনাদের সংগঠন থেকে কিভাবে আপনারা নির্বাচন চাচ্ছেন সেটা নিয়েও আমরা বিশদ আলোচনা দেখতে পাই। সেক্ষেত্রে আসলে আমাদেরকে যদি জানাতেন জাতীয় নির্বাচনের রোড ম্যাপ নিয়ে সংগঠন হিসেবে বিএনপির ভাবনা। সংগঠন হিসেবে জাতীয় রাজনীতিতে বিএনপির ভাবনা, জনগণ যা চায় বিএনপি তাই চায়। বিএনপির আসলে কোনো ভাবনা নেই। বিএনপির ভাবনা হচ্ছে জনগণের ভাবনা। এটা কেমন? আর যে 31 দফাটা ছিল কিন্তু আগে 27 দফা। 27 দফা থেকে উত্তীর্ণ করে সেটাকে 31 দফা করা হলো অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনার মাধ্যমে। কেন? তারা বলেছে এই পয়েন্টগুলো মনে হয় যদি আমরা ইনক্লুড করি তাহলে জনগণের মতামতটা এই 31 দফায় রিফ্লেক্ট করে। তারপরেও কিন্তু জনাব তারেক রহমান আমাদের বিভাগীয় যে কর্মশালাগুলো ছিল সেই বিভাগীয় কর্মশালার মধ্যে জনাব তারেক রহমান একটা কমন কথা, প্রতিটা বিভাগীয় কর্মশালা একটা কমন কথা বলেছেন। সেই কমন কথাটা হচ্ছে এই যে 31 দফা তৈরি হলো, এই 31 দফাটা কোনো বাইবেল বা কোরআনের বাণী না, এটা আমাদের তৈরি করা বাণী। আমরা চিন্তা করেছি যে এটাই মনে হয় দ্য বেস্ট ওয়ে, আমরা যদি করি তাহলে আমাদের দেশটা সুন্দরভাবে চলতে পারবে। আপনারা 31 দফাটা নিয়ে জনগণের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন তাদের কাছে যে আপনার কোন মতটা এখানে বাদ পড়েছে বলে মনে হয়, সেটা আপনি নোট করেন। অথবা তাদেরকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করেন, এখানকার 31 দফার মধ্যে কোনটার সাথে আপনি কন্ট্রাডিক্ট করছেন সেটা আমাদেরকে জানান। আমরা সেটা বিবেচনা করব, বিবেচনা করে যদি প্রয়োজন হয় সেটা অ্যাড করব, প্রয়োজন হয় সেটা বাদ দিয়ে দেব। এটা হচ্ছে তার টোটাল অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচের মধ্যে বাংলাদেশের জনগণ কি চায় সেটা ফুটে উঠেছে। বাংলাদেশের জনগণ নির্বাচন চায়। বাংলাদেশের জনগণ কেন নির্বাচন চায়? নির্বাচন চাওয়ার পেছনে কারণ হলো গত 3 টার্ম একবার দিয়েছে ভোট ছাড়া নির্বাচন, আবার হয়েছে রাতে নির্বাচন, আবার হয়েছে আমিডামির নির্বাচন। এই যে নির্বাচনটা হলো, জনগণ ভোট দিতে পারলো না, তারা ভোট দিতে চায়। এখন তারা যেহেতু ভোট দিতে চায়, তারা আসলে কখন ভোটটা দিতে চায়? তারা ভোটটা দিতে চায় যত দ্রুত সম্ভব। যত দ্রুত বলতে আসলে কত দ্রুত হওয়া উচিত? কত দ্রুত হওয়া উচিত যে যদি এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোডম্যাপ দিতেন, একটা ইন্ডেক্স মার্ক দিতেন, দ্যাটস দ্য ইন্ডেক্স মার্ক, ইফ ইউ রিচ টু দ্যাট পয়েন্ট দেন আমরা ইলেকশনটা এক্সিকিউট করতে পারছি। আমরা সেটা পেলাম না। আমি অ্যাস্টোনিশডলি একটা জিনিস দেখলাম আজকের পত্রিকায় যে 6টা কমিশন গঠন করা হয়েছিল, সে 6টা কমিশনকে এক্সটেন্ড করা হয়েছে 15 জানুয়ারি পর্যন্ত 5টা কমিশন, এবং বিচার বিভাগকে 31 জানুয়ারি পর্যন্ত করা হলো। এখন প্রশ্ন হলো, আমি যদি একজন দেশের সাধারণ জনগণ হিসেবে প্রশ্ন করি ইন্টারিম গভর্নমেন্টকে, হে গভর্নমেন্ট, আপনি আমার কাছ থেকে যে 5 মাস নিয়ে গেলেন, এই 5 মাসে আপনি কি সংস্কার করেছেন? কতটুকু সংস্কার হলে আপনি নির্বাচন দিবেন? আপনি এই 5 মাসের সংস্কারের রিপোর্টটা একটু আমাকে দেন। কি করেছেন আপনি? আমি কি উত্তর পাবো আমি সেটা জানি না। আমার কাছে, আমার বিবেচনায় কোনো পক্ষে গিয়ে নয়, একজন দলের পার্সপেক্টিভ থেকে নয়, আমি দল করতে পারি, কিন্তু আমি তো একজন বাংলাদেশের নাগরিক, আমি তো একজন মানুষ। এটা তো আর অস্বীকার করার কোনো জন্য। বাংলাদেশের মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি তো এটা জানতেই পারি। আমি জানলে এটা কি উত্তরটা পাবো? আপনিও জানতে পারেন, উনিও জানতে পারে। কি উত্তরটা পাবো? সত্যিকার আর থেকে যে প্রোগ্রেসটা আমরা চেয়েছিলাম সেই প্রোগ্রেসটা এসেছে? আসেনি। আমাদের ছাত্র ভাইয়েরা, আমার সন্তান, আমার ভাই, আমার ভাতিজা, হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড ওয়াজ টর্চার্ড। আমার কাজিন ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড টর্চার্ড যাত্রাবাড়ি থেকে ছাত্র আন্দোলনের সময়। আমি এটা নিয়ে বিভিন্ন সংগঠনের কাছে গিয়েছি, মানবাধিকার সংগঠনের কাছে গিয়েছি অস্ট্রেলিয়ায়। এখন তারা রক্ত দিল, জীবন দিল, চক্ষু দিল, হাত দিল, পা দিল, এত কিছুর বিনিময়ে আমরা স্বাধীনতা পেলাম। এবং স্বাধীনতা এখন লেন্দি হচ্ছে। সংস্কার কোন দিকে যাচ্ছে আমি জানি না, কি হচ্ছে আমি জানি না। আমি দেশের জনগণ। আমার কি অবস্থা? এই অবস্থা হলো কেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কাঠামো হচ্ছে,
বাংলাদেশের জনগণ যেভাবে চায় বাংলাদেশ সেভাবে পরিচালিত হবে। বাংলাদেশের জনগণ চায় একটি দ্রুত নির্বাচন। সুতরাং নির্বাচন নিয়ে এতদিন যেতে হবে, আরও 2 বছর 5 বছর থাকতে হবে, এই ধরনের কথা বলা আমার মনে হয় যে জনগণ বিরোধী কথা। অবশ্যই লুৎফর রহমান, আপনার কাছেও আসলে একই প্রশ্ন রাখতে চাই। রোড ম্যাপ নিয়ে এই কালক্ষেপণ নিয়ে আসলে কিছুটা আক্ষেপই করছিলেন, কিছুটা হতাশাও প্রকাশ করছিলেন হাবিবুর রহমান। তো সেক্ষেত্রে আসলে জানতে চাই আপনাদের সংগঠন হিসেবে কিংবা আপনার ব্যক্তিগত মত যদি আপনি আমাদের জানাতেন যে রোড ম্যাপ যে বিলম্বিত হচ্ছে, রোড ম্যাপের প্রকাশ করাটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে, সেটা নিয়ে মত জানতে চাই। ইতিমধ্যে আমরা তো নানা জায়গায় দেখছি আমাদের এই সরকারের প্রধান উপদেষ্টা উনিও নানাভাবে বলছেন। আর প্রধান উপদেষ্টা যখন একটা কথা বলেন সেটা আমি মনে করি যে এক ধরনের তার সার্বিক বাস্তবতা মেনেই বলেন। এবং এই জায়গা থেকে কিন্তু এবছরের ডিসেম্বর এবং 2026-এর মাঝামাঝিতে ইলেকশনের একটা কথা আমরা নানা জায়গায় দেখছি। তো এটাকে আমরা একটা, যেহেতু প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এটাকে একটা সময় বলা যায়, এটা সীমা হিসেবে নিচ্ছি। হালনাগাদকরণ শুরুর কাজ হয়ে গেছে, তার মানে কিন্তু আমরা কিন্তু এগুচ্ছি। আর তবে ভাই অনেকগুলো কথা বললেন, এর মধ্যে কিছু কথা হচ্ছে যে খুবই সরলীকরণ মনে হলো আমার কাছে। যেমন উনি বললেন যে জনগণ শুধু নির্বাচন চায়। আসলে অভ্যুত্থানে মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। একটা জিনিস ক্লিয়ার, যে স্বাধীনতার পর থেকে 53 বছরের নানা সময় নানান ইলেকশন হয়েছে, এর মধ্যে প্রশ্নবিদ্ধ ইলেকশন হয়েছে, সুষ্ঠু ইলেকশন হয়েছে, এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন হয়েছে, আবার দলীয় সরকারের অধীনে ইলেকশন হয়েছে। এই এতগুলো ইলেকশনের ভেতর দিয়েও আবার কেন 24 ঘটল? তো সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সেগুলো কিন্তু এই ইলেকশনগুলো ঘটাতে পারেনি। তো আমরা যখন এগুলো বলি, বিভিন্ন সময় বলার চেষ্টা করি, তখন আমাদেরকে বলে আমরা ইলেকশন বিরোধী। আমরা মোটেও ইলেকশন বিরোধী না। নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক যে রাজনীতি চলে এসেছে, একটা পলিটিক্যাল পার্টি অবশ্যই নির্বাচন চাবেন, এবং অবশ্যই পলিটিক্যাল পার্টি তো আসলে ক্ষমতায় যাওয়ার জন্য গঠিত হয়, এখানে আমাদের কোনো দ্বিমত নেই। কিন্তু এই যে কালচার, এটা সাধারণ মানুষের আসলে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, তাদের ভাগ্যের পরিবর্তন, এটা হয়নি। না হওয়ার ফলে আবার 24-এ এসে সাধারণ ছাত্র জনতা রক্ত দিয়েছে। তো এখন আমাদের এই জায়গাটি আসলে বোঝাটা জরুরি, যে এই রক্তটা দিল শুধুমাত্র ইলেকশনের জন্য। আমরা কিন্তু শুধুমাত্র ইলেকশনের জন্য নয়, এই ব্যাপারটি বারবার বলার চেষ্টা করি। তো এই রক্ত দেওয়ার ভেতর দিয়ে অনেক বাস্তবতা সামনে চলে আসছে, যে আমাদের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে একেবারে। এটা রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলোর উপর দাঁড়িয়ে থাকে, একটা রাষ্ট্র যেই প্রতিষ্ঠানগুলোর উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলো পুরো ভঙ্গুর। এখন ভাই 5 মাসের কথা বলেন, প্রশ্নটি আমারও। তবে আমরা নানা জায়গায় কিন্তু পরিবর্তন দেখছি না, এটা বললে তো এক ধরনের সব কিছুই অস্বীকার করা হবে। অবশ্যই পরিবর্তন হচ্ছে। তবে বিগত 16-17 বছর জগদ্দল পাথরের মতো গেড়ে বসা একটা ফ্যাসিবাদ, মানে এটা মাফিয়া সরকার বলা যায়, ফ্যাসিবাদ বললেও এটা কম হয়। মাফিয়া সরাসরি ভোট ডাকাতি করে সাধারণ মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তাদেরকে এক ধরনের দাস বানিয়ে রেখেছিল। তো সেই জায়গায় জেকে বসা একটা জগদ্দল পাথরের মতো একটা মাফিয়া সরকার, তো সেই জায়গা কতটা সারতেও তো সময় লাগবে। মানে আপনি একটা সরকার এমনভাবে পালিয়েছে যে সেই একটা মন্ত্রণালয়ের মালি থেকে শুরু করে মসজিদের কাকরা কি বলে জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে গেছে। তো এই যে ক্ষতটা তৈরি হয়েছে, তো ক্ষত সারানোর পরে মূল সংস্কার বলি বা পরিবর্তন বলি দৃশ্যমান হতে একটু সময় লাগবে বলে আমি মনে করি। তো আমি মনে করি এই জায়গা থেকে সরকারকে আরও আন্তরিকভাবে এই জিনিসগুলোর দিকে অগ্রসর হওয়া উচিত। সংস্কার যেগুলো করছে, কমিশনগুলো করছে, এগুলো দ্রুত কমিশনের যে প্রস্তাবনা, যে কোন কোন জায়গায় কি কি সংস্কার লাগবে, সেটি অতি দ্রুত আসলে দিয়ে দেওয়া উচিত, যাতে করে সংস্কারগুলো অতি দ্রুত হয়। দৃশ্যমান সংস্কার না হলেও পেছনে অনেক কাজ চলছে, মানে এটা তো আপনি কি সেটা বোঝাতে হ্যাঁ, চাচ্ছেন? অবশ্যই কাজ চলছে, কারণ যারা সরকারে আছেন তারা তো আসলে কোনো দলীয় রাজনীতি বা দলীয় জায়গা থেকে কাজ করছে না। আমি মনে করি তারা এই ক্ষেত্রে আন্তরিক, এবং আন্তরিক বিধায় এদেশের ছাত্র জনতা তাদেরকে বেছে, মানে তাদেরকে নির্বাচিত করে সরকারে বসিয়েছেন। তারা তো স্বেচ্ছায় এখানে আসতে পারেননি। আমাদের প্রধান উপদেষ্টাও তো বারবার এই কথাটি বলেন।
তবে কিছু জায়গায় বিশেষ করে বিচার এবং সংস্কার এটা হচ্ছে এই সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। অবশ্যই এটি নিয়ে আসলে আমরা কথা বলবো, তবে তার আগে নিতে চাই ছোট্ট একটি বিরতি। প্রযত্নে বাংলাদেশের সময় হলো একটি বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ প্রযত্নে বাংলাদেশে, এবং আমরা আজ আলোচনা করছি জাতীয় ও ডাকসু নির্বাচনের রোডম্যাপ নিয়ে, এবং তা নিয়ে কথা বলতে আমাদের সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আমাদের সাথে রয়েছেন বিএনপি অস্ট্রেলিয়া শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। আপনাদের দুজনের কাছেই আসলে এ পর্যায়ে সংস্কার নিয়ে আমরা কিন্তু কথা বলছিলাম বিরতির আগে, তবে এ পর্যায়ে আসলে জানতে চাই যে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আমরা যদি আমাদের মূল আলোচনাতেই আসলে ফেরত আসি। রোড ম্যাপের সময় যত দীর্ঘায়িত হচ্ছে ততই কিন্তু অনাস্থাও সৃষ্টি হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কিংবা বিভিন্ন ধরনের প্রশ্নও কিন্তু আসছে। সেক্ষেত্রে হাবিবুর রহমান, আপনি যদি আসলে আমাদেরকে প্রথমে বলতেন, আপনি যেহেতু সংস্কার নিয়েও বিভিন্ন মন্তব্য করলেন, রোড ম্যাপ এই দীর্ঘায়িত হওয়ার এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন সংগঠন হিসেবে, কিংবা আপনার ব্যক্তিগত মতামত হিসেবেও যদি জানাতেন। ধন্যবাদ, ভেরি নাইস কোশ্চেন, এবং টু দ্য পয়েন্ট আপনি কোশ্চেনটা করেছেন। এক্ষেত্রে তার আগে আমি একটা কথা বলি, বাংলাদেশের জনগণ শুধুই নির্বাচন চায় না, এবং এই ধরনের কথা আমি বলিনি। আমি বলেছি বাংলাদেশের জনগণ নির্বাচন চায়, কারণ নির্বাচন মানেই যে সব কিছু তাও কিন্তু নয়। আমরা নির্বাচন দেখেছি, সারা পৃথিবীতে নির্বাচন হচ্ছে, আমাদের দেশেও হয়েছে, রাতে হয়েছে, দিনে হয়েছে, সকাল সন্ধ্যা হয়েছে। সে নির্বাচন না, প্রশ্ন হচ্ছে আপনি দেশ কিভাবে চালাবেন। দেশ চালাবেন জনগণ যেভাবে চাইবে, দেশ সেভাবে চলবে, এক লাইন, কোট আনকোট। এর বাইরে আসলে আমাদের কিছুই করার নেই। এখন সংস্কার করবে, সব কিছু করবে, নির্বাচন হবে, তারপর যদি জনগণ মুক্ত না হয় তাহলে সেই নির্বাচনের প্রয়োজনটা কি? ভেরি গুড কোশ্চেন। অবশ্যই এখন কি করতে হবে, এই জন্যই তো এই 31 দফার রোডম্যাপটা কেন দেয়া হলো। ওয়াই? দ্যাটস দ্য রিজন, যে নির্বাচন খেলা করে যে আমরা 53টি বছর পার করলাম, এই জন্যে নয়। আপনি এই যে 31 দফা দেওয়া হচ্ছে এই জন্যেই, যে নির্বাচন খেলা করে শুধু নির্বাচনের মধ্যে আটকে থাকার জন্য নয়, নির্বাচন খেলা না হয় প্রকৃত নির্বাচন হয়, প্রকৃতভাবে যেন দেশ পরিচালিত হতে পারে। বাংলাদেশের ইতিহাসে আর কেউ কি তাদের কোনো দফার মধ্যে একবার বলেছে প্রধানমন্ত্রী 2বার বেশি হতে পারবে না? তারেক রহমান হ্যাভ দ্যাট সর্ট অফ গার্ড, সেটা দিয়েছে। দুইবার টানা, দুইবার না, মানে দুইবার পরে হতে পারবে না প্রধানমন্ত্রী। 2বার হবেন প্রধানমন্ত্রী, 2বার হবেন। দ্বিতীয় নম্বর দফা বাংলাদেশ যে দফাটা, 2বার দ্বিতীয় নম্বর দফা সংস্কারের কথা কিন্তু প্রথমে তার মুখ থেকেই আমরা তার শুনতে মধ্যে, এবং পেয়েছি। এটা এই যে দফাটা দিয়েছেন, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, এই দফাটা কিন্তু উনি দিয়েছেন কবে জানেন? 1.5 বছর আগে, 13ই জুলাই 2023। 13ই জুলাই 2023 সালে উনি এই দফাটা দিয়েছেন। তার মানেটা কি? নির্বাচন খেলার জন্য বলছেন না, আসলে প্রকৃত অর্থে দেশের জনগণের মুক্তির কথা বলছেন। গত 53 বছরে যেটা হয়নি। আমি রেসপেক্ট করছি প্রত্যেকের অপিনিয়নকে, রেসপেক্ট করা ছাড়া কোনো রাস্তা নেই। আমরা সবাইকে নিয়েই তো দেশ গঠন করতে হবে। এটা দেওয়া হচ্ছে কেন? আমরা এবং নির্বাচনের মাধ্যমে আসলে একটা জিনিস সম্ভব। আমি যদি একটা কথা বলি লুৎফর সাহেবকে, কথাটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশের বর্তমান সময়ে যে একেবারে সর্বোচ্চ পর্যায়ে আছেন আর যে একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছেন, প্রত্যেকটা মানুষ আতঙ্কে আছেন। এটাকে আপনি আমার সাথে একমত? প্রতিটা মানুষ, আইদার সে সাংবাদিক, আইদার সে ব্যবসায়ী, সে চাকরিজীবী, সে ছাত্র, সে অফিসার, সে যাই হোক না কেন, সে একজন আতঙ্কে আছে। কেন আতঙ্ক? আমি তো মানে এটা আপনি কোন এই আমি আমার বাড়ি হচ্ছে চাঁদপুর কচুয়ায়। আমি কচুয়ার 252টা গ্রামের মধ্যে প্রতিটা গ্রামে 31 দফা নিয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি। জনগণের কাছে যাইতে গিয়ে, আমি জনগণের সাথে একেবারেই রুট লেভেলে মিশতে গিয়ে আমি যেটা পেয়েছি, তারা হচ্ছে একটা স্টেবল জিনিস চায় পৃথিবীতে। এটাই আসলে জিনিস, একটা স্টেবল জিনিস চায় সবাই। এটা তাদের দোষ না, আমি এটা পেয়েছি। আপনি যদি যান আপনার বাড়িতে জামালপুরে, আপনি জামালপুরে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের থেকে মিশে দেখবেন, হোয়াটস দ্য ওয়ান্ট, স্টেবল সিচুয়েশন। চালের দাম ঠিক থাকবে, তেলের দাম ঠিক থাকবে, খাওয়া ঠিক থাকবে, একটা সিচুয়েশন, স্টেবল সিচুয়েশন থাকবে, আর কিছু তারা চায় না। অবশ্যই, এবং সেই স্টেবিলিটিটার জন্যই কিন্তু নির্বাচন প্রয়োজন, এবং সেজন্য রাজনৈতিক দলগুলো সংস্কার কথা কিন্তু বৈষম্য বিরোধীরা বলছেন, আপনারা বলছেন। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীর যে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হলো আজ, তার প্রতিফলন নিয়েও আসলে জানতে চাই। এই নির্বাচনের রোড ম্যাপের, যেখানে রাজনৈতিক সকল দল নির্বাচনের রোড ম্যাপের দাবি জানাচ্ছেন, সেই সময় আপনারা কিন্তু জনগণের প্রত্যাশা জানার জন্য একটি কর্মসূচি ঘোষণা করলেন। এই প্রেক্ষাপটটা নিয়ে আসলে জানতে চাই।
সেটি হচ্ছে আমাদের জুলাই প্রক্লেমেশনের যে ঘোষণাটি মানে যে আলাপটি উঠে এসেছে সেটি নিয়ে আসলে আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছি 6 তারিখ থেকে 11 জানুয়ারি পর্যন্ত। সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থান যখন ঘটে তখন এদেশের অজস্র মানুষ এই অভ্যুত্থানে বিশেষ করে 2000-এর অধিক মানুষ শহীদ হন এবং অজস্র মানুষ পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ফলে এই পুরো আন্দোলনের একটা দালিলিক রূপ আসলে প্রয়োজন। কারণ হচ্ছে পৃথিবীর ইতিহাসে যখন নানা সময় নানা ধরনের বিপ্লব অভ্যুত্থান ঘটেছে তখন তার কিন্তু একটা দালিলিক রূপ রয়েছে। তবে আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনার কি মনে হয় না যে আপনারা দালিলিক রূপটির পেছনে বেশি ছুটছেন, নির্বাচনের পেছনে নয়? আসলে ধরেন অভ্যুত্থানের ফলের যে বাস্তবতা সেটি তো অবশ্যই ধরেন এই পুরো অভ্যুত্থানকে ধারণ করে এটি কিন্তু এদেশের ছাত্র জনতা যারা এই আন্দোলনে ওতপ্রোত জড়িত ছিল। এখন দলীয় অবশ্যই এখানে অনেক নানান দল মত এই ছাত্রদের নেতৃত্বে এসে তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। তো তাদের যে ধারণ করার জায়গা সেটির কিন্তু একটা দালিলিক রূপ অতি প্রয়োজন। ধরেন আগামীর বাংলাদেশে কি সংস্কার হবে, আগামীর বাংলাদেশের আমরা যদি সংবিধানের কথা বলি, সংবিধান কিভাবে সংস্কার করবে সেটি হবে আমরা এই যে প্রক্লেমেশনের কথা বলছি সেটির ভিত্তিতে। অর্থাৎ এই প্রক্লেমেশন হচ্ছে জুলাইকে ধারণ করবে এবং আগামীর সংবিধান যাতে জুলাইকে ধারণ করে এরকম একটি প্রস্তাবনা আমরা দিচ্ছি। তো এটি যেহেতু আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অভ্যুত্থান হয়েছে, তাহলে যে সরকারটি গঠিত হয়েছে অবশ্যই সেই জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত হয়েছে। কারণ অভ্যুত্থান তো সকল মানুষের অংশগ্রহণ ছিল। যখন সরকার গঠনের সকল মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনও তাদের রয়েছে। তো এখন মাঠের ভাই যেটি বলেন মাঠের বাস্তবতা, আমরাও মাঠে যাচ্ছি। আমরা এই আমাদের প্রক্লেমেশনের যে প্রস্তাবনা সেটি নিয়েও আমরা মানুষের কাছে গণসংযোগ করব, মানুষের কাছে যাব। আতঙ্কের যে জায়গা সে আতঙ্কের জায়গা আসলে এটি বিগত সময়ের রাজনৈতিক যে বাস্তবতা সেটি থেকে আসা। আসলে মানুষ তো স্টেবল সিচুয়েশনটা না করে আবার ইলেকশন আপনি তো করতে পারবেন না। মানুষ যদি শুধু ইলেকশনের জন্য আতঙ্কিত হয় এটি আমি এটির সঙ্গে একমত না। নো ওয়ান হ্যাভ সাইড শুধু ইলেকশন ইজ ওয়ান অফ দ্য। অবশ্যই আমরা নির্বাচন চাই এবং তার জন্য যত কিছু প্রয়োজন সাংগঠনিকভাবে কিংবা একজন সাধারণ জনগণ হিসেবে আমরা প্রত্যেকেই তার পেছনেই কিন্তু এখনো ছুটছি। এবং এরই মাধ্যমে কিন্তু আসলে শেষ করতে চাই প্রযত্নে বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সাথেই থাকুন।